গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিমল করের একটি রহস্য উপন্যাস অলৌকিক। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। সিদ্ধেশ্বরের চা খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তিনি অন্যমনস্কভাবে বরদার কাছে একটা সিগারেট চাইলেন। বাইরে এলো বরদা সিদ্ধেশ্বরের সঙ্গে। দরজা ভেজিয়ে দিলেন সিদ্ধেশ্বর। বললেন, চলুন সতীশকে দেখে যাই। রোদ খুব ঘন, বেলা অনেকটাই হয়ে গিয়েছে। 10টা বাজল বোধহয়। আকাশ হালকা নীল। বরদা বলল, সুজনকে দেখতে পেয়েছেন? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। না, দেখতে পাইনি, তবে বুঝতে পেরেছি ও খুব কাছাকাছি কোথাও রয়েছে। কেমন করে বুঝতে পারলেন? আজ খুব ভোরে উঠে আমি অন্যদিকে গিয়েছিলাম। পশ্চিমের দিকে কিছু বসতি আছে, বেশিরভাগ লোকই ক্ষেত খামার নিয়ে থাকে। খোঁজ খবর করে জানলাম সুজন গতকাল এদিকেই ছিল। ওকে কাল যে খেতে দিয়েছিল তার নাম ফাগুয়ালাল। ফাগুয়ালাল কলাইয়ের চাষ করে। ও বলল, সুজন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে যায়। কোথায় চলে যায় সেটাও জানে না, তবে আমার বিশ্বাস সুজন জঙ্গলের কাছে যে পোড়ো চালাবাড়ি আছে সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে। চালাবাড়ি জঙ্গলে কেন? ফরেস্ট ডিপার্টমেন্টের বিট পোস্ট ছিল একসময়। এখান থেকে কত দূর? মাইল দেড়েক। আপনি কি ওখানেই গিয়েছিলেন? না। মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। দিনের বেলায় সুজনের মুখোমুখি হওয়া মুশকিল। ও যদি দেখতে পায় আমার গা ঢাকা দেবার উপায় থাকবে না। আপনি আপনার সেই অস্ত্র নিয়ে যাননি? সঙ্গে ছিল, তবে সামনাসামনি সুজনকে ঘায়েল করার ক্ষমতা আমার নেই। তার গায়ে যে ক্ষমতা তাকে আসরিক বলা যায়। সুজনের সঙ্গে দিনের বেলায় লড়তে যাওয়া পাগলামো। পিস্তল রিভলভার থাকলে আলাদা কথা। কিন্তু কাল তো আপনি দুপুরেই বেরিয়ে গিয়েছিলেন। খোঁজ নিতে গিয়েছিলাম, কোথায় থাকতে পারে আন্দাজ করতে গিয়েছিলাম বলে সিদ্ধেশ্বর হঠাৎ থেমে গেলেন। তারপর বরদার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, আপনি শুনলে অবাক হবেন। সুজন দিনের বেলায় সবই দেখতে পায়, কিন্তু সূর্য অস্ত যাবার পর ওর চোখের জোর কমে যায়। রাতের দিকে সুজন প্রায় অন্ধ। রাত্রে ওর চোখের জোর নষ্ট হয়ে যায়, কিন্তু চোখ যত যায় তার ঘ্রাণ শক্তি তত বাড়ে। ভালো জাতের শিকারী কুকুরের মতন তখন ওর নাকি সব। সুজনকে জুঝতে হলে রাত্রেই সুবিধে, তবে রাত্রেও শিকারী কুকুর ভয়ঙ্কর। বরদাবাবু, আমার কিন্তু একটু দুশ্চিন্তা হচ্ছে। বরদা তাকাল। কি দুশ্চিন্তা? সিদ্ধেশ্বর বললেন, আপনি বলেছেন আপনার সুটকেস থেকে কিছু খোয়া যায়নি। আমার সন্দেহ হচ্ছে কিছু নিশ্চয় খোয়া গিয়েছে। ছোটখাটো কোনো জিনিস যে আপনার নজরে পড়েনি, যেমন ধরুন রুমাল, গেঞ্জি কিংবা এরকম কিছু। বরদা অবাক গলায় বলল, রুমাল বা গেঞ্জি চুরি করে কি হবে? সিদ্ধেশ্বর বরদাকে ভয় দেখাতে চাইছিলেন না। যতদূর সম্ভব সাধারণ গলায় বললেন, সুজনের জন্য দরকার। সুজন আপনাকে দেখেনি, চেনে না। আপনি এই চৌহদ্দির বাইরেও যান না। এমন হতে পারে মহাদেব আপনার ব্যবহার করা কোনো জিনিস সুজনের কাছে পৌঁছে দিতে চায়। আমার জিনিস? কেন? গন্ধ। আপনার ব্যবহার করা জিনিসে যে গন্ধ থাকবে সেই গন্ধ শুঁকে সুজন আপনাকে চিনে নেবে। কুকুর যেমন চিনে নেয়, শিকারী কুকুর। এই গন্ধ চিনে সুজন যে কোনো দিন রাত্রিরে হানা দিতে পারে আপনার ঘরে। বরদা চমকে উঠল। সিদ্ধেশ্বর কি তার সঙ্গে তামাশা করছেন? ভয় দেখাবার চেষ্টা করছেন মিছিমিছি? নাকি যা বলছেন তা মোটেই তামাশা নয়? নিজেও কি বিচলিত হয়ে পড়েছেন সিদ্ধেশ্বর? কিন্তু এটাই বা কেমন করে হয়? সুজন দিনের বেলায় চোখে দেখতে পায়, রাত্রে পায় না। দিনে সে চোখে দেখে শয়তানি করে, আর রাত্রে গন্ধ শুঁকে। সুজন কি তাহলে অর্ধেক মানুষ শয়তান আর বাকি অর্ধেক পশু শয়তান? হঠাৎ কেমন উত্তেজিত, অধৈর্য, বিরক্ত হয়ে বরদা বলল, যথেষ্ট হয়েছে, এবার আপনি আমায় চলে যেতে দিন। এমন জানলে আমি এখানে আসতাম না। না, এটা মশাই রিসার্চ সেন্টার না খুনোখুনির জায়গা? আপনাদের রেষারেষির মধ্যে আমায় কেন টেনে আনলেন? মহাদেব, সুজন যার যা খুশি করুক, আমার কি? আমায় ছেড়ে দিন। সিদ্ধেশ্বর বললেন, আপনাকে ছেড়ে দেব কেমন করে বরদাবাবু? আপনাকে ছেড়ে দিলেও আপনি কি পৌঁছতে পারবেন? যদি টাঙাওয়ালার মতন হয়ে যায় তখন? বরদার চোখের পাতা পড়ল না। সিদ্ধেশ্বরকে দেখতে লাগল।
আর আজই প্রথম তার কেমন যেন ঘৃণা হল সিদ্ধেশ্বরের ওপর। সব জেনে শুনেই ভদ্রলোক বরদাকে এই বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। বরদার ঘরে এলেন সিদ্ধেশ্বর। মন মেজাজ খারাপ ছিল বরদার। কথাবার্তাও বলছিল না সিদ্ধেশ্বরের সঙ্গে। সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চায়। সিদ্ধেশ্বর যতই বলুক মহাদেব, সুজন, কাউকে তার বিশ্বাস নেই। ঘরে আসার সময় বরদা একথাও ভাবছিল যে মানিককে একটা চিঠি লিখে দেবে কিনা এখানে চলে আসতে। চিঠি বা টেলিগ্রাম কোনোটাই এখান থেকে সরাসরি করা যাবে না, ছুটতে হবে দুমকা। সেটা কি সম্ভব? ঘরে এসে বরদা খাটের তলা থেকে সুটকেসটা টেনে বার করল, করে বিছানার উপর রাখল। সিদ্ধেশ্বর প্রায় পাশেই দাঁড়ালেন। বরদার বিরক্তি, উদ্বেগ, আতঙ্ক সবই তিনি বুঝতে পারছিলেন। ঘাঁটাচ্ছিলেন না বরদাকে, বরং নিজেও চুপচাপ কিছু ভাবছিলেন। সুটকেস খুলে বরদা বলল, নিন দেখুন। রাগের মাথায় বলল, দেখার কথা তার, সিদ্ধেশ্বরের নয়। সিদ্ধেশ্বর শান্ত গলায় বললেন, আগে নোট বইটা দেখুন, তারপর যা যা আছে একে একে নামিয়ে বিছানায় রাখুন। বরদা মোটা পুলওভার তুলে নিল। ওপরেই ছিল, শীতের কথা ভেবে এনেছিল। তেমন কিছু ঠান্ডা এখনো পড়েনি এখানে। পুলওভার ছাড়াই চলে যাচ্ছিল। তাছাড়া এখানে এসে পর্যন্ত তো ঘরেই বসে দিন কাটছে, গায়ে চড়াবার দরকারও হয়নি। পুলওভার তুলতেই নোট বইটা পাওয়া গেল। তাড়াতাড়ি তুলে নিল বরদা। এই তো নোট বই, বলে পাতা উল্টাতে লাগল। সিদ্ধেশ্বর বিন্দুমাত্র পুলকিত হলেন না। বলেন, ভালো কথা, তবে নোট বই থাকলেও যা, না থাকলেও তা। মহাদেব যদি আপনার কলকাতার বাড়ির ঠিকানা খুঁজে থাকে, সেটা পেয়ে গেছে, টুকে নিয়েছে অন্য কাগজে। এবার আপনি অন্য সব দেখুন। আপনার কি মনে আছে সুটকেসে কি কি ছিল? বরদার মতন বেখেয়ালের মানুষের পক্ষে অত মনে রাখার কথা নয়। কলকাতা থেকে আসার সময় সে যে কি নিয়েছিল কেমন করে বলবে? ফর্দ করে তো নেয়নি। বৌদি একটা জিনিস নিতে বলে, মা আর একটা বলে। ঠিক ঠিক যে কি নিয়েছিল সে জানে না, মোটামুটি মনে আছে। বরদা একটা একটা করে জিনিস তুলে বিছানার উপর রাখতে লাগল। বুশশার্ট, প্যান্ট, পাজামা, গেঞ্জি, জাঙ্গিয়া, দাড়ি কামানোর ব্লেড 1 প্যাকেট, 1 শিশির লোশন, মাথা ধরার বড়ি কয়েকটা, রুমাল। সবই তো রয়েছে। বরদা খেয়াল করতে পারল না কোন জিনিসটা নেই। বলল, আমার কিছু মনে পড়ছে না, সবই রয়েছে দেখছি। সিদ্ধেশ্বর এক নজরে সুটকেসটা দেখছিলেন। জিনিস তার নয়, তিনি কেমন করে বুঝবেন সুটকেসে কি ছিল বা কি খোয়া গেছে? খানিকটা যেন হতাশই হলেন সিদ্ধেশ্বর। বললেন, নিন, সুটকেসটা গুছিয়ে ফেলুন। বরদা বলল, মহাদেব কি আমার ঠিকানা নিয়ে সরে পড়ল? সিদ্ধেশ্বর কোনো জবাব দিলেন না। বরদা সুটকেস গোছাতে লাগল। ঘরের চারদিকে অকারণে তাকাতে লাগলেন সিদ্ধেশ্বর। দেখার মতন কিছু নেই। ফাঁকা দেওয়াল, একটা ছোট মতন দেওয়াল তাক, একদিকে কাঠের র্যাক, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য। বরদার পাজামা, গেঞ্জি, পাঞ্জাবি ঝুলছে। ঘরের মেঝেতে চোখ পড়ল সিদ্ধেশ্বরের। বরদার দামি মজবুত সুজুতো রাখা রয়েছে। চোখ সরিয়ে নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। হঠাৎ তার কি যেন মনে পড়ে গেল। সিদ্ধেশ্বর বরদার দিকে তাকালেন। আপনি মোজা আনেননি? বরদা অবাক চোখে তাকাল। মোজা? হ্যাঁ, মোজা আনব না কেন? কজোড়া এনেছেন? সঙ্গে সঙ্গে বরদার খেয়াল হল সে একজোড়া মোজা পরেছিল, আর একজোড়া তার সুটকেসে ছিল। ক্রিম রঙের মোজা, নাইলনের। কিন্তু মোজাটা তো দেখল না সুটকেসে। হয়তো খেয়াল করেনি, ভুল হয়ে গেছে। বরদা দ্রুত হাতে সুটকেস থেকে আবার সব নামিয়ে ফেলল, খুঁজল। মোজা নেই। তাকাল সিদ্ধেশ্বরের দিকে। আমার একজোড়া মোজা নেই, ক্রিম রঙের। সিদ্ধেশ্বর চোখ ফিরিয়ে জুতোর দিকে তাকালেন। জুতোটা দেখুন তো। বরদা সুটকেস ফেলে রেখে জুতোর দিকে গেল। কোমর নুয়ে এক পাটি জুতো তুলে নিল। কি আশ্চর্য, তার ক্রিম রঙের মোজা জুতোর মধ্যেই গোঁজা। অন্য পাটিটাও তুলে নিল। সেই একই ব্যাপার। ক্রিম রঙের মোজা জোড়া ছিল সুটকেসে, সেগুলো জুতোর মধ্যে এলো কেমন করে? আর এই জুতের মধ্যে যে চেক কাটা মোজা ছিল, যা সে পরে এসেছিল, সে দুটো কোথায়? বরদা বিহ্বল গলায় বলল, তাজ্জব ব্যাপার, আমার নতুন মোজা এই জুতোর মধ্যে কে গুজে দিয়ে গেছে? আর পুরনো জোড়া কই? বলে বরদা ঘরের চারদিকে পুরনো মোজার জন্য তাকাতে লাগল। সিদ্ধেশ্বর কয়েক মুহূর্ত চুপচাপ থাকলেন। তারপর বললেন, আপনার পুরনো মোজাই চুরি করেছে। পুরনো মোজা কেন? নতুনটাই বা কেন জুতোর মধ্যে রেখে গেল? সিদ্ধেশ্বর বললেন, নতুনটা রেখে গেছে অন্য কারণে। আপনি জুতো পরার সময় অত খেয়াল করবেন না, সাধারণত কেউ করে না।
মোজা না থাকলে বরং জুতো পরার সময় খেয়াল হয় মোজা গেল কোথায়, তাই না? বরদা বোকার মতন তাকিয়ে থাকল। পুরনো মোজা চুরি করার কারণ? মহাদেবের কাজে লাগত। প্রথমত মোজাটা আপনি পরেছিলেন, আপনার পায়ের গন্ধ রয়েছে, নতুনটায় না থাকতে পারত। বরদা চমকে উঠল। তার মানে ওই পুরনো মোজা জোড়া মহাদেব সুজনকে দিয়ে দিবে? সিদ্ধেশ্বর মাথা হেলালেন। আমার সেরকম মনে হয়। আপনাকে আমি একটু আগেই বললাম, সুজন রাত্রিরে প্রায় কানা হয়ে থাকে, কিন্তু তখন তার ঘ্রাণশক্তি শিকারী কুকুরের মতন হয়ে ওঠে। সুজন আপনাকে দেখেনি, চেনে না, তবু সে যদি আপনার মোজার গন্ধ শুঁকতে পায়, আপনাকে ঠিক চিনে বার করে নেবে। বরদার গা যেন শিউরে উঠল। বিশ্বাস করা মুশকিল, কিন্তু যা সব কাণ্ড কারখানা এখানে সে দেখছে তাতে অবিশ্বাস করা যায় না। হতে পারে সুজন মানুষ হলেও তার মধ্যে কুকুরের এই গুণ রয়েছে। পুলিশরা যে কুকুর পোষে তাদের কাজই তো হল গন্ধ শুকে খুনে বদমাশদের ধরার চেষ্টা। না, অবিশ্বাসের কিছু নেই। সুজন সবই পারে। যে মানুষ একজন নিরীহ টাঙাওয়ালার ওপর চড়াও হয়ে তার মুন্ডটাকেই দুমড়ে ঘাড় ভেঙে পিঠের দিকে ঘুরিয়ে দিতে পারে, তার অসাধ্য কাজ কী বা থাকতে পারে? বরদা ব্যাকুল গলায় বলল, আপনি বলছেন মহাদেব এবার সুজনকে আমার পেছনে লেলিয়ে দেবে? সিদ্ধেশ্বর কিছু বললেন না। বলার কিছু নেই। মহাদেবকে আর বেশি এগুতে দেওয়া উচিত নয়। সে এখন ক্ষেপে গেছে। আবার একটা মানুষ খুন তার পক্ষে অসম্ভব নয়। বরদা ধৈর্য হারিয়ে ফেলছিল। বলল, আপনি চুপ করে থাকলেই হবে? আমাকে কেন আপনি টেনে আনলেন এখানে? সিদ্ধেশ্বর বোবা হয়ে থাকলেন। বরদা ছটফট করছিল। সুটকেসটা ঠেলে দিল। বলল, আমি কলকাতায় ফিরে যাব, আপনি ব্যবস্থা করে দিন। ওসব সুজন টুজন আমি জানি না। আপনি নিজে না পারলে অন্য লোক দিয়ে আমায় রামপুরহাট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, আমি চলে যাব। সিদ্ধেশ্বর এবার কথা বললেন, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো রয়েছি। বরদার অসহ্য লাগল। বলল, আপনারা থেকেও তো এত কাণ্ড হচ্ছে, কি করতে পারছেন আপনি? মহাদেব আপনার নাকের ওপর শয়তানি চালিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছেন না। তা আপনাদের ব্যাপার আপনারা সামলান। আমাকে দয়া করে কলকাতার গাড়িতে তুলে দিয়ে আসার ব্যবস্থা করুন। আমার অনেক শিক্ষা হয়েছে, আর নয়। সিদ্ধেশ্বর বুঝলেন বরদাকে এখন আর ঘাঁটিয়ে লাভ নেই। বললেন, বেশ, আপনি যদি সত্যি ফিরে যেতে চান সে ব্যবস্থা করা যাবে। তবে আপনাকে আমি বলছি, মহাদেবের অত সাধ্য হবে না যে এখানে বসে সে আপনার ক্ষতি করবে। করছে, তবু বলছেন তার সাধ্য হবে না? না, মহাদেব এখন পর্যন্ত আপনার কোনো ক্ষতি করেনি। আপনাকে সে সাবধান করছে, ভয় দেখাচ্ছে, ক্ষতি করার ফন্দি আটছে অবশ্য, কিন্তু পারবে না। থাকে, আমি সতীশের কাছে যাচ্ছি। আপনি যদি যেতে চান চলুন। বরদার কোনো আগ্রহ হল না। বলল, আপনি যান। সতীশের সঙ্গে আপনার আলাপ পরিচয় করিয়ে দিতাম। মাথা নাড়ল বরদা, সে যাবে না। সিদ্ধেশ্বর চলে গেলেন। বরদা সামান্য সময় দাঁড়িয়ে থাকল, তারপর বসে পড়ল বিছানায়। না, আর এক মুহূর্ত তার এখানে থাকার ইচ্ছে নেই। কলকাতাতেই সে ফিরে যেতে চায়। মানিক ঠিকই বলেছিল। বলেছিল, তুই যাস না বরদা, ঝঞ্ঝাটে পড়ে যাবি। ঠিকই বলেছিল। দুপুর কাটল, বিকেলও কেটে গেল। বরদা ঘরে বসে বসেই সময় কাটাল। কখনো চুপচাপ শুধু শুয়ে থাকল, ভাবল। বিকেল পড়ে যাবার পর সে বাইরে এসে পায়চারি করল খানিক্ষণ। একটা ব্যাপার দেখে সে অবাক হয়ে যাচ্ছিল। পিপি রিসার্চ সেন্টারের মধ্যে এত বড় একটা বিপদ, অথচ কারো যেন মাথা ব্যথা নেই, ভয় নেই। যে যার মতন কাজকর্ম করছে, ঘুরছে ফিরছে। মহাদেব কিংবা সুজনকে নিয়ে ওদের ভাবনা চিন্তা না হবার কারণ কি? বিকেল শেষ হবার মুখে মুখেই একজন এসে বরদাকে খবর দিল সিদ্ধেশ্বর তাকে ডাকছেন। বরদা বলতে যাচ্ছিল সে যাবে না, তারপর মাথা ঠান্ডা করে বলল, আসছি। লোকটা চলে গেল। বরদা ঘরে ঢুকে সুটকেসে চাবি দিল। কাল চাবি দেওয়া ছিল না, দরকার হতো না চাবি দেবার। বাইরে এসে দরজায় তালা দিল। পলকার সস্তা তালা, থাকা না থাকা সমান। কাল তো তালা দেওয়াই ছিল, তবু তার ঘরে লোক ঢুকেছিল কত সহজে। মাঠ বাগান পেরিয়ে বরদা সিদ্ধেশ্বরের ঘরে গিয়ে দাঁড়াল। ঘরে সিদ্ধেশ্বর একা ছিলেন না, সতীশ ডাক্তারও ছিল। বরদা আসামাত্রই সিদ্ধেশ্বর স্বাভাবিক গলায় বললেন, আসুন, আপনার সঙ্গে সতীশের আলাপ করিয়ে দিই। আলাপ হল। সতীশকে খারাপ লাগার কথা নয়, একটু বেশি কথা বলে, গলার স্বর মোটা গম্ভীর, কিন্তু শুনতে ভালো লাগে। চোখ দুটো ভীষণ ঝকঝকে।
তাকিয়ে থাকলে মনে হয় যেন কিসের এক আকর্ষণে টেনে নিচ্ছে। সন্ধে হয়ে গেল। বাতি জ্বালিয়ে নিলেন সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বরী বললেন হঠাৎ, বরদাবাবু, আপনি কলকাতায় যাবেন বলছিলেন, কাল যদি আপনাকে কলকাতায় পাঠাবার ব্যবস্থা করি কেমন হয়? বরদা সিদ্ধেশ্বরের চোখে চোখে তাকাল। কখন? সকাল দিকে হবে না, রাত্রিরে একটা গাড়ি রয়েছে। রাত্রিরে? সতীশ আপনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। ও আজ থেকে গেল, কাল সকালে ফিরে যাবে বলছিল, আমি আটকে রাখলাম। বরদা ঘাড় ফিরিয়ে সতীশের দিকে তাকাল। সতীশ কিসের একটা কাগজ দেখছে। বরদা আবার সিদ্ধেশ্বরের দিকে চোখ ফিরিয়ে নিল। রাত্রিরে কেন? সিদ্ধেশ্বর সরাসরি প্রশ্নটা এড়িয়ে গেলেন। বললেন, আপনি সতীশের মোটরবাইকের পেছনে বসে চলে যাবেন, বেশি সময় লাগবে না। বরদার কেমন সন্দেহ হচ্ছিল। সিদ্ধেশ্বর যেন জেনে শুনে বুঝে তাকে রাত্রে পাঠাতে চাইছেন। বলল, রাত্রিরে যাওয়া কি নিরাপদ হবে? সুজনের কথা ভেবে বলছেন? বরদা কোনো জবাব দিল না। সিদ্ধেশ্বর বললেন, সুজন মোটরবাইকের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারবে না। বলে একটু যেন হাসলেন। সতীশ ভালো মোটরবাইক চালায়, ঘণ্টায় ৬০-৭০ মাইল। কথাটা শেষ করলেন না সিদ্ধেশ্বর। সতীশ এবার বরদার দিকে তাকাল। বলল, আপনাকে আমি পৌঁছে দেব, ভাববেন না। আমার অনেক লোক আছে স্টেশনে, গাড়িতে তুলে দেবে আপনাকে। এমন সময় একটা লোক চা নিয়ে এলো। সতীশ, সিদ্ধেশ্বর, বরদা চা নিল। লোকটা চলে যাচ্ছিল। সিদ্ধেশ্বর তাকে ডাকলেন, যশোদা কোথায়? যশোদাকে দিয়ে তুমি ও কাজটা করতে পারো। সতীশ একটু ভাবল, যশোদা পারবে? আমার মনে হয় পারবে। মহাদেব কি তাহলে বিশ্বাস করবে? মহাদেব কাউকে বিশ্বাস করবে না, তবু তাকে যে কোনোভাবে ওষুধটা খাওয়াতেই হবে। যশোদা মহাদেবের পাশের ঘরে থাকে, তার ফন্দি ফিকির জানা আছে অনেক, ওকে দিয়েই চেষ্টা করো। বরদা কিছুই বুঝতে পারছিল না কথাবার্তার। তার আড়ালে সিদ্ধেশ্বররা কি যে পরামর্শ করেছেন কে জানে, কিন্তু বরদা এটা বুঝতে পারছিল মহাদেবকে আর বেশি বাড়াবাড়ি করতে দিতে চান না সিদ্ধেশ্বর। বরদা বলল সিদ্ধেশ্বরকে, কাল আমি কলকাতা যাবার সময় আপনি কোথায় থাকবেন? সিদ্ধেশ্বর বললেন, কাছাকাছি থাকব আপনার, ভয় নেই। পরের দিন সকাল থেকেই বরদার মন কলকাতার জন্য ছটফট করতে লাগল। আজ সে ফিরে যাচ্ছে, কাল সকালে তার নিজের বাড়িতে। এইসব মহাদেব, সুজন, এদের হাত থেকে বাঁচবে সে। সিদ্ধেশ্বরের কথায় ভুলে কি বাজে জায়গায় না এসে পড়েছিল। যত সব ভুতুড়ে কাণ্ড। শুধু ভুতুড়েই বা কেন, পৈশাচিক ব্যাপার স্যাপার। এমন জানলে কে আসত এখানে? সত্যি বলতে কি, বরদা যে কৌতূহল নিয়ে এসেছিল তা কিন্তু মিটল না। দু একজন নিশ্চয়ই তাকে অবাক করেছে, যেমন অর্জুন প্রসাদ। তবে অবাকের চেয়ে ঘেন্না, বিরক্তি, রাগই তার বেশি হয়েছে। একটা নিরীহ টাঙাওয়ালাকে কেমন করে মারল এরা! আহা, এখানে গোপীমোহন, বংশীবদন যারাই থাক, যতই কেননা তাদের অদ্ভুত অদ্ভুত ক্ষমতা থাক, তাদের মধ্যেই আবার মহাদেব আছে, সুজন আছে, শয়তানের দল। সিধুবাবু তার রিসার্চ সেন্টার নিয়ে থাকুক, বরদা তার নিজের বাড়িতে ফিরে যেতে পারলেই খুশি। কলকাতার জন্য মন ছটফট করলেও ভেতরে ভেতরে একটা উদ্বেগ বোধ করছিল বরদা। কেমন যেন চাপা ভয়। সতীশ ডাক্তারের মোটরবাইকের পেছনে চেপে তাকে স্টেশন পর্যন্ত যেতে হবে, অনেকটা রাস্তা, তাও আবার সন্ধেবেলা। কেউ কি জোর করে বলতে পারে রাস্তায় কিছু ঘটবে না? সুজন কোথায় ঘাপটি মেরে থাকবে কে জানে। সবই যখন বুঝছেন সিদ্ধেশ্বর, আর সন্দেহ করছেন মহাদেব সুজনকে লেলিয়ে দেবার জন্য তৈরি, টাঙ্গাওয়ালার মতন বরদারও ঘাড় মটকে যেতে পারে, তখন কেন তিনি বরদাকে সন্ধ্যাবেলায় পাঠাচ্ছেন? সকালেও তো পাঠাতে পারতেন। সিদ্ধেশ্বরের মতলবও বরদার ভালো লাগছিল না। ভদ্রলোক কেমন ফোন দিয়ে এঁটে তাকে কলকাতা থেকে নিয়ে এলেন, কত রকম ভেলকি দেখিয়ে। কে জানে কি মতলব তিনি মনে মনে এঁটে রেখেছেন। আজ সন্ধেবেলায় বরদার ভাগ্যে কি রয়েছে ভগবানই জানেন। কলকাতায় ফিরে যাবার জন্যে মন যতই ব্যাকুল হোক, দুশ্চিন্তাও হচ্ছিল বরদার, ভয়ও পাচ্ছিল। খানিকটা বেলায় বরদা নিজেই সিদ্ধেশ্বরের খোঁজ করতে গেল। অফিসে তিনি নেই, ঘরেও নয়। আরও বেলায় বরদা যখন নিজের ঘরে বিরস শুকনো মুখে শুয়ে শুয়ে বিকেলের কথা ভাবছে, সিদ্ধেশ্বর তার ঘরে এলেন। বরদা বিছানার উপর উঠে বসল। আপনাকে খুঁজে খুঁজে ফিরে এলাম, শুনেছি, সিদ্ধেশ্বর বললেন। বসলেন চেয়ারে। বরদা কয়েক মুহূর্ত চুপ করে থাকল, লক্ষ্য করল সিদ্ধেশ্বরকে, তারপর বলল, আপনি আমার যাবার ব্যবস্থা করেছেন,
তাতে আমার তেমন ভরসা হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। সিদ্ধেশ্বর যেন হাসলেন, চাপা হাসি। বললেন, ভয় পাচ্ছেন? হ্যাঁ। বরদা স্পষ্ট করে বলল, ভয়ের কি আছে? আপনি তো সতীশের মোটরবাইকের পেছনে থাকবেন। সে জোরেই গাড়ি চালায়। সুজন কি গাড়ির চেয়েও জোরে ছুটতে পারবে? সে আপনি জানেন। আপনিই বলেছেন সে শিকারী কুকুরের মতন। সেটা তার ঘ্রাণশক্তির বেলায়, পায়ে ছোটার বেলায় নয়। বুঝলাম, কিন্তু ওই সুজনই তো ছুটন্ত টাঙায় উঠেছিল। ছুটন্ত টাঙাও কম জোরে যায় না। সিদ্ধেশ্বর যেন বরদার বোকামিটা দেখছিলেন। বললেন, টাঙা আর মোটর বাইকে অনেক তফাত। তাছাড়া এমনও তো হতে পারে সুজন টাঙাওয়ালাকে রাস্তার মধ্যে থামিয়েছিল। টাঙাওয়ালা কেমন করে জানবে যে সুজন টাঙায় উঠে তার ঘাড় মটকাবে? কথাটার মধ্যে যুক্তি আছে। সুজন টাঙা থামাতেই পারে। একা একা ফিরে যাচ্ছে টাঙাওয়ালা, মাঠের মধ্যে হাত দেখালো সে, কেনই বা দাঁড়াবে না? তাছাড়া এদিকে যদি আসা যাওয়া থাকে টাঙাওয়ালার, তবে সুজনের মুখ অন্তত চেনা। বেচারা হয়তো ভেবেছিল সুজন টাঙায় চড়ে খানিকটা যাবে। সিদ্ধেশ্বর বলল, দিনের বেলায় যাওয়ার চেয়ে সন্ধেবেলায় যাওয়াই তো ভালো। দিনের বেলায় সুজন সবই দেখতে পায়, রাত্রিরে তার চোখের জোর একেবারেই কমে যায়। সেদিক থেকে আপনি নিরাপদ। একজন রাতকানা কতক্ষণ আর মোটরবাইকের পেছনে পেছনে ছুটবে? বরদা খানিকটা ভরসা পাবার চেষ্টা করল। বাস্তবিকই সুজন যদি রাতকানা হয়ে যায়, তার পক্ষে মোটরবাইকের পেছনে ছোটা সম্ভব নয়। তবে হ্যাঁ, সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়তে পারে, কিংবা কিছু ছুটতে পারে বরদার দিকে। সতীশ ডাক্তার নিশ্চয়ই সেটুকু সামলাতে পারবে। আপনিই কাল বলেছিলেন। বরদা বলল, আমরা যখন যাব আপনি কাছাকাছি থাকবেন। কোথায় থাকবেন? অন্যমনস্কভাবে সিদ্ধেশ্বর বললেন, থাকব, ঠিক কোথায় তা এখন বলতে পারছি না। তবে আপনাকে বিপদে ফেলে দিয়ে দূরে দাঁড়িয়ে থাকব না। বরদা এটা বিশ্বাস করে নিল। সিদ্ধেশ্বর সেরকম মানুষ নন। সামান্য চুপচাপ থাকল বরদা। তারপর বলল, আচ্ছা, আপনি আমায় একটা কথা পরিষ্কার করে বলবেন? কলকাতা থেকে আপনি আমায় খুঁজে পেতে, মানে ঘটনাচক্রে আমায় দেখতে পেয়ে এক মতলব ঠাউরে এখানে নিয়ে এলেন। মহাদেবের সঙ্গে আমার চেহারার মিল রয়েছে দেখেই ধরে এনেছিলেন আমাকে। কিন্তু এই চেহারার মিল দিয়ে কি করবেন ভেবেছিলেন আপনি? মানে কেমনভাবে সেটা কাজে লাগাবেন ঠাউরেছিলেন? সিদ্ধেশ্বর মুখ তুলে বরদার দিকে চেয়ে থাকলেন। কিছু ভেবেছিলেন। জবাব দেবার কোনো আগ্রহই যেন তার নেই। বরদা জবাবের আশায় অপেক্ষা করতে লাগল। শেষে কথা বললেন সিদ্ধেশ্বর। বললেন, আমার একটা মতলব ছিল। আপনাকে বোধহয় আগেও বলেছি। আপনাকে মহাদেব সাজিয়ে দেখতাম, তার দলে কজন ভিড়েছে এখানকার। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতন হতো ব্যাপারটা। আমাকে মহাদেব সাজাতেন? হ্যাঁ। আপনি যদি মহাদেব না সাজেন, তাহলে তার সঙ্গে কাদের আঁতাত হয়েছে, কে কে তার দলে ভিড়েছে কেমন করে জানব? মানে আমাকে দিয়ে আপনি মহাদেবের পাঠ করাতেন? অনেকটা তাই। আর আসল মহাদেব? তার ব্যবস্থা হতো। ওকে একটা দিন বা একটা রাত গুম করে রাখার মতন জায়গা আমাদের এখানে অঢেল। বরদা আরও কৌতূহল বোধ করে বলল, আসল মহাদেব গুম হতো, আমি নকল মহাদেব হয়ে কেমন করে তার আঁতাতের লোকদের ধরতাম, সেটা একটু বলবেন? মাথা নাড়লেন সিদ্ধেশ্বর। বললেন, যা হয়নি তা বলে লাভ কি? সুযোগ সুবিধে বুঝে মতলব ঠিক করতে হয়। আসল মহাদেবী আমাদের যেরকম শিক্ষা দিল, তাতে নকল মহাদেবকে কাজে লাগাবার ভাবনাই ভাবতে পারলাম না। যাগে, মহাদেব চাইছিল আপনি কলকাতায় ফিরে যান। সে আপনাকে 3 দিনের সময় দিয়েছিল। একটা দিন দেরি হয়ে গেছে বোধহয়। তাতে কিছু হবে না, আপনি তো ফিরেই যাচ্ছেন। মহাদেব খুশি হবে। মনে হয় না সে আর আপনার সঙ্গে কোনো শত্রুতা করবে। বলে উঠে পড়লেন সিদ্ধেশ্বর। বরদা বলল, কাল আপনি আর সতীশবাবু মহাদেবকে কিসের ওষুধ খাওয়ানোর কথা বলছিলেন? সিদ্ধেশ্বর চেয়ার সরিয়ে দিতে দিতে বললেন, তেমন কোনো ব্যাপার নয়। আপনি যাতে নিরাপদে চলে যেতে পারেন, তাই আপনার যাবার সময় ওকে একটু ঘুম পাড়িয়ে রাখার কথা হচ্ছিল। বলে সিদ্ধেশ্বর দরজার দিকে পা বাড়ালেন। দুর্জনকে বিশ্বাস করা যায় না, কি বলেন? বরদা বিছানা থেকে নেমে আসছিল। সিদ্ধেশ্বর দরজা পেরিয়ে হঠাৎ মুখ ফেরালেন। তার যেন কিছু মনে পড়ে গিয়েছিল। বললেন, আপনার সঙ্গে তো মাল কিছুই নেই। স্যুটকেস সামলে মোটরবাইকে যেতে পারবেন না। ওটা আগেই দিয়ে দেবেন। স্টেশনে পৌঁছে দেবার ব্যবস্থা করব। গোপাল নিয়ে যাবে। যাবে কেমন করে? সে ভাবনা আমাদের। সাইকেল নিয়ে বাসস্ট্যান্ডে যাবে, সেখান থেকে বাস ধরবে। তবে বিকেল নাগাদ দিয়ে দেবেন স্যুটকেস, নয়তো সময় মতন পৌঁছতে পারবে না।
বরদা সুটকেসের কথা আগে ভাবেনি। সত্যি সুটকেস সামলে মোটরবাইকের পেছনে বসে রামপুরহাট পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। সিদ্ধেশ্বর আর দাঁড়ালেন না, চলে গেলেন। বরদা উঠল, বেলা হয়ে গেছে, স্নান খাওয়া করতে হবে। দুপুরে আর বরদার ঘুম হল না, গড়িয়ে গড়িয়ে কাটাল। কাল সে কলকাতায় নিজের বাড়িতে এতক্ষণ গড়াগড়ি করছে। বিকেলেই বেরিয়ে পড়বে মানিকের খোঁজে। মানিককে সব বলতে হবে এখানকার কথা। সিদ্ধেশ্বরকে আজ কেমন গম্ভীর, ক্ষুব্ধ মনে হল। বরদা চলে যাচ্ছে বলেই হয়তো। তিনি নিশ্চয় অনেক কিছুই ভেবেছিলেন, কোনোটাই কাজে এলো না। বরদার কোনো দোষ নেই। সে জেদাজেদি করে চলে যাচ্ছে বলে সিদ্ধেশ্বরের রাগ হলেও বরদার কিছু করার নেই। এখানকার ঝঞ্ঝাট যদি মামুলি হতো, বরদা সাহায্য করতে পারত সিদ্ধেশ্বরকে। কিন্তু তা যখন নয়, ব্যাপারটা খুনোখুনির মধ্যে গিয়ে পড়েছে, কিছু করতে পারবে না বরদা। নিজের জীবন নিয়ে ছেলেখেলা করা যায় না। 10 রকম ভাবতে ভাবতে বিকেল হল। বরদা উঠে পড়ল বিছানা ছেড়ে। গোছগাছ প্রায় সেরেই রেখেছে, সামান্য যা বাকি আছে সেরে নেবে। হাত মুখ ধুয়ে আসতে গেল বরদা। ধুয়ে এসে জামা কাপড় পাল্টে ফেলবে। গোপাল আসবে সুটকেস নিতে, আর গড়িমসি না করাই ভালো। একেবারে শেষ বিকেলে সিদ্ধেশ্বর এলেন। বললেন, আপনার খাবার দাবার একটা টিফিন ক্যারিয়ারে করে গোপালকে দিয়ে দেওয়া হয়েছে। সময় মতন ও আপনার সুটকেস, রাত্রের খাবার আর ট্রেনের টিকিট নিয়ে স্টেশনে হাজির থাকবে। আপনি তৈরি হয়ে নিন, সতীশ একটু পরেই আসছে। আপনি? বরদা জিজ্ঞেস করল। আমি যতটা পারি এগিয়ে থাকছি। ঝাড়িখাস বলে একটা জায়গা আছে, ওখানেই থাকব। ওখান থেকে বিদায় জানাবো আপনাকে। বরদা সামান্য চুপ করে থেকে বলল, আপনি আমার উপর রাগ করেছেন, কিন্তু আমার অবস্থাটা যদি আপনি বুঝতেন। বরদার কথা শেষ করতে না দিয়েই সিদ্ধেশ্বর বললেন, না না, রাগ করব কেন? আমার নিজের ভুল হয়েছিল। যাগে, ওসব আর ভাববেন না। যাবার সময় হয়ে এসেছে। আপনি তৈরি হয়ে নিন, আমি যাই। সিদ্ধেশ্বর আর দাঁড়ালেন না, চলে গেলেন। বরদার তৈরি হওয়ার কিছু ছিল না। সে সাজগোজ সেরেই বসেছিল। যাবার সময় চুলটা একবার আঁচড়ে নেবে, রুমালে মুখ মুছবে, জুতোটা পায়ে গলিয়ে ফিতে বাঁধবে, আর কি। একটা সিগারেট ধরিয়ে বরদা অপেক্ষা করতে লাগল সতীশের। আলোর ফিকে ভাবটুকু দেখতে দেখতে মুছে গেল কখন। অন্ধকার হয়ে গেল। আবার অন্ধকারের মধ্যে হালকা জ্যোৎস্না ফুটে উঠল ক্রমশ। সতীশই দেরি করে এলো, ডাকল, আসুন। বরদা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। দেরি হয়ে গেল না? হলো একটু, গাড়িটা গন্ডগোল করছিল, ঠিক করে নিলাম। পৌঁছতে পারব তো? বলেন কি, কতক্ষণ আর লাগবে? হাই স্পিডে বেরিয়ে যাব, আসুন। বরদা সতীশের মোটর বাইকের পেছনে গিয়ে বসল। বলল, আমার কিন্তু অভ্যেস নেই আনাড়ি, জোরে যাবেন না। সতীশ হাসল, বলল, ভালো করে ধরে বসুন, এইসব রাস্তা ভালো নয়, মাঝে মাঝে লাফাবে। স্টার্ট দিল সতীশ। বরদা সতীশকে আঁকড়ে ধরল। ছোট একটা পাখে গাড়ি ফটকের কাছে। মালি ফটক খুলে দিল। একেবারে মাঠে গিয়ে পড়ল মোটর বাইক। বরদা একবার ঘাড় ফিরিয়ে দেখল। জায়গাটা তার ভালোই লেগেছিল, কিন্তু বড় গোলমেলে ব্যাপার এখানে। মনের স্বস্তি শান্তি নিয়ে থাকা যায় না। ওপর ওপর কেমন শান্ত, নিরিবিলি, আশ্রম আশ্রম মতন, অথচ ভেতরে কি ভয়ঙ্কর। মোটরবাইকের শব্দটা প্রথম দিকে কানে লাগছিল, এখন আর লাগছে না। বোধহয় ফাঁকা মাঠে ঘাটে ছড়িয়ে যাচ্ছে বাতাসের সঙ্গে। সন্ধে হয়ে গেছে। আসবার দিন বরদা যেরকম চাঁদের আলো দেখেছিল, তার চেয়েও খানিকটা যেন স্পষ্ট আলো দেখছে আজ। শীত না থাক, আমেজটা রয়েছে। গাছপালা কালচে। চাঁদের আলো যেন জলের ঝাপটার মতন গায়ে মাথায় লেগে আছে। হেডলাইট জ্বালানোই ছিল। সতীশ তেমন জোরে যাচ্ছে না। গাড়িটা মাঝে মাঝেই লাফাচ্ছিল। যেতে যেতে দু একটা কথা বলল সতীশ। বাতাসে শোনা যায় না। বরদা চেঁচিয়ে চেঁচিয়ে জবাব দিল। তার মনে এখনো খানিকটা উদ্বেগ রয়েছে। মনে হয় না ভয়ের কিছু আছে। তবু বরদা একেবারে নির্ভয়, নিশ্চিন্ত হতে পারছিল না। সতীশ গাড়ি জোর করল। আলোটা তীরের ফলার মতো সামনের দিকে ছুটছে। আশপাশ নিঃসার। মাঝে মাঝেই ঝোপঝাড় যেন ছুটে এসে রাস্তা আগলে দাঁড়াতে চাইছে, আবার সরে যাচ্ছে। কোথাও বা ফাঁকা মাঠ, উঁচু নিচু, জ্যোৎস্নার মধ্যে শুয়ে আছে। বিশাল কোনো নিম বা কাঁঠাল গাছ কিংবা অন্য কিছু স্থিরভাবে দাঁড়িয়ে। পলাশবন এসে গেল। এদিকে যেন আরও পরিষ্কার জ্যোৎস্না। বরদার মনে হল, এইরকম কোনো একটা জায়গায় সিদ্ধেশ্বরের থাকার কথা। মানুষটি বড় অদ্ভুত। বরদাকে উনি কাজে লাগাতে এনেছিলেন, পারলেন না। একটু যেন দুঃখই হল বরদার। হঠাৎ সতীশ যেন কি বলল, বরদা শুনতে পেল না।
গাড়িটা যেতে যেতে ধীর হয়ে আসছিল। তার শব্দ বন্ধ হল। তারপর গড়িয়ে গড়িয়ে সামান্য এগিয়ে থেমে গেল। কি হলো? বরদা জিজ্ঞেস করল। বুঝতে পারছি না, নামুন, দেখছি কি হলো। বরদার নামল। সতীশও নেমে পড়ে গাড়িটাকে স্ট্যান্ডের উপর দাঁড় করালো। তার টুলবক্সে যন্ত্রপাতি, টর্চ রয়েছে। গাড়ির আলো নিভিয়ে দিল সতীশ। টুলবক্স থেকে টর্চ বার করল। বরদা রাস্তায় দাঁড়িয়ে। এভাবে মোটরবাইক বিগড়ে যাওয়ায় সে ব্যস্ত হয়ে উঠেছিল, উদ্বেগও বোধ করছিল। সতীশ কখনো ঝুঁকে পড়ে, কখনো উবু হয়ে বসে কী সব দেখছিল। দেখতে দেখতে নিজের মনে যেন কিছু বলল। আর ঠিক সেই সময় বরদা সামান্য দূরে কার পায়ের শব্দে চমকে উঠে তাকাল। তাকিয়ে ভয়ে কাঠ হয়ে গেল। মহাদেব, যার হাত থেকে পালিয়ে যেতে চেয়েছিল বরদা, সেই শয়তান মহাদেবী চোখের সামনে দাঁড়িয়ে। বুকের রক্ত যেন হিম হয়ে এলো বরদার। ভয়ে কেমন অদ্ভুত শব্দ করে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল সতীশ। হাতের টর্চ ফেলল মহাদেবের মুখে। জোরালো আলো। আলো মুখে পড়তেই মহাদেব বোধহয় বিরক্ত হল। চোখের পাতা বুঝল, মাথা নাড়ল। মহাদেবের সামান্য পিছনে সিদ্ধেশ্বর। আগে তাকে দেখা যায়নি, খেয়ালও করেনি বরদা। সিদ্ধেশ্বরকে দেখে যে ভয় পেল তাও নয়, তবু একটু বুঝি সাহস হল। সিদ্ধেশ্বর বড় বড় পা ফেলে একেবারে মহাদেবের পিঠের সামনে এসে দাঁড়ালেন। তার পোশাকটা অদ্ভুত, কালো প্যান্ট, কালচে শার্ট, গায়ের সঙ্গে পোশাকটা লেপ্টে রয়েছে। বরদার গলা উঠছিল না, বুক ধকধক করছে। বলল, আপনি? সিদ্ধেশ্বর ঠাট্টার গলা করে বললেন, কাছাকাছি থাকব বলেছিলাম। বলে মহাদেবের দিকে ইশারা করে দেখালেন, ওকে একটু ভালো করে দেখুন তো, কি মনে হচ্ছে। বরদা নজর করে দেখল। কয়েক মুহূর্ত দেখার পর তার গলা দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। মহাদেবের পরনে বরদার প্যান্ট, বরদার শার্ট, বরদার মতনই দেখাচ্ছে তাকে। আচমকা দেখলে বরদারই যেন মনে হতো সে ভূত দেখছে। আমার প্যান্ট জামা আপনার মতনই দেখাচ্ছে না? ঘাড় নাড়ল বরদা। দেখাচ্ছে, বলল। প্যান্ট জামাও চুরি করেছিল? না, করেনি, আমরা করেছি, সুটকেস থেকে। কথাটা ধরতে পারল না বরদা প্রথমে, তারপর বুঝতে পারল। সিদ্ধেশ্বর আগে ভাগেই সুটকেস নিয়ে নিয়েছিলেন বরদার। বলেছিলেন গোপালকে দিয়ে স্টেশনে পাঠিয়ে দেবেন। বরদা এবার বুঝতে পারল সিদ্ধেশ্বর ধোঁকা দিয়েছিলেন বরদাকে। ধোঁকা দিয়ে সুটকেসটা হাতিয়ে নিয়েছিলেন। সেই সুটকেস থেকে প্যান্ট শার্ট বার করে মহাদেবকে দিয়েছেন পরতে। কিন্তু কেন? মহাদেব চুপচাপ দাঁড়িয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছিল তার নিজের যেন চেতনা নেই, আচ্ছন্নের মতন হয়ে আছে। চোখের পাতা আধবোজা, ঘুম ঘুম ভাব, সামান্য দুলছে। মুখে কথা নেই। বরদাদের দেখছে, কিন্তু খেয়াল নেই। বরদা বলল, কি হয়েছে ওর? সিদ্ধেশ্বর বাঁকা করে হাসলেন। ওষুধের গুণ। কি ওষুধ? সিদ্ধেশ্বর সতীশকে দেখিয়ে দিলেন। ডাক্তার জানে। সতীশ দুপা এগিয়ে গিয়ে মহাদেবের চোখ মুখ দেখল আবার। মহাদেব আবার বিরক্ত হল। আলো যেন সহ্য করতে পারছিল না। সতীশ সিদ্ধেশ্বরকে বলল, আরও ঘণ্টাখানেক থাকতে পারে, তারপর আর ইঞ্জেকশনের এফেক্ট থাকবে না। বরদা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সিদ্ধেশ্বর বললেন, তাহলে আর দেরি করে লাভ নেই, তুমি এদিকে একটু চক্কর মেরে দেখো। টর্চটা নিবে ফেলল সতীশ। নিবে বরদার হাতে দিল। বলল, ধরুন। বরদার টর্চটা হাতে নিল। সতীশ মোটরবাইকের দিকে এগিয়ে যাচ্ছিল। সিদ্ধেশ্বর বললেন, বাতি জ্বেল না, জ্যোৎস্না হয়েছে, এদিকে ধীরে ধীরে বার কয়েক চক্কর মারতে পারবে না? সতীশ জ্যোৎস্নার আলো দেখল। বলল, পারব বোধ হয়। দরকার পড়লে গাড়ির আলো জ্বেলে নিও, না জ্বালানোই ভালো। সতীশ কেমন অক্লেশে স্টার্ট দিল গাড়িতে। বরদা বুঝতে পারল না যে গাড়ি বিকল হয়ে রাস্তায় পড়েছিল এতক্ষণ, সেটা এখন কেমন করে ঠিক হয়ে গেল। এটা কি ধোঁকা? গাড়িতে স্টার্ট দিয়ে সতীশ বলল, কতটা চক্কর মারব সিধুদা? কতটা আর? সিকি মাইলটাক। আমার মনে হয় সুজন এরই কাছাকাছি কোথাও রয়েছে। সতীশ ২০-২৫ গজ এগিয়ে গিয়ে গাড়ির মুখ ঘোরাল। ঘুরিয়ে পলাশ বনের দিকে আবার ফিরে চলল। ধীরে ধীরে মোটরবাইকের শব্দটা এখন ফাঁকায় ছড়িয়ে পড়ল চারদিকে। মহাদেব যেন আর দাঁড়াতে পারছিল না, জড়ানো শব্দ করল, টলে গেল। তারপর বসে পড়ল রাস্তায় সিদ্ধেশ্বরের পায়ের কাছে। সিদ্ধেশ্বর দুপা পিছিয়ে গেলেন। বরদার আর ধৈর্য থাকছিল না। তাকে আর কত অবাক করবেন সিদ্ধেশ্বর? পরপর এত কাণ্ড কেন? মনে মনে কি ভেবে রেখেছেন সিদ্ধেশ্বর? বরদার আড়ালে সতীশের সঙ্গে কোনো মতলব এঁটেছেন তিনি? বরদা বলল, আপনি আমায় কলকাতায় পাঠাবার নাম করে এসব কি করছেন আমি বুঝতে পারছি না।
মহাদেব কোথা থেকে এলো? আপনি সুজনকেই বা কেন খুঁজছেন? তার মতন লোককে এই অবস্থায় যেচে কেউ ডাকে? সিদ্ধেশ্বর চারপাশে তাকালেন, দেখলেন, বললেন, আজ আপনার কলকাতায় ফেরা হবে না। অবাক হল না বরদা, বলল, আপনি আমাকে কলকাতা পাঠাবার নাম করে অন্য মতলব ঠাউরেছেন? হ্যাঁ। আমায় বলেননি কেন? বললে আপনি রাজি হতেন না, ভয় পেতেন, বলে মহাদেবের দিকে ইশারা করলেন। ওর সঙ্গেও একটু চালাকি করলাম। মানে? আপনি কলকাতায় ফিরে যাচ্ছেন এটা জানার পর মহাদেব কি চুপ করে বসে থাকবে? কি মনে করেন আপনি মহাদেবকে? ও কি মিথ্যে মিথ্যে আপনার পুরনো মোজা চুরি করেছিল? বলে মহাদেবের দিকে তাকালেন। সুজনকেও তৈরি করে রেখেছে, তাই না মহাদেব? মহাদেব মাঠের উপর হাত পা ছড়িয়ে বসে আছে, মাথা টলে পড়েছে বুকের কাছে, তার কোনো হুঁশ নেই। সিদ্ধেশ্বর একবার টর্চটা জ্বালতে বললেন বরদাকে, জেলে মহাদেবের মুখের উপর ফেলতে বললেন। বরদা টর্চ জ্বালল, মহাদেবের মুখে ফেলল। মনে হল মহাদেব আর একটু পরেই হয়তো মাটিতে লুটিয়ে পড়বে। সিদ্ধেশ্বর টর্চ নেবাতে বললেন, বরদা টর্চ নেবাল। জ্যোৎস্না যেন আরো স্পষ্ট হয়ে উঠেছে, চারদিক ফাঁকা, ঝিমঝিম করছে জ্যোৎস্না। পলাশবনের দিক থেকে মোটর বাইকের শব্দ ভেসে আসছে। শীতের কুয়াশা জমছে হালকা, গাছপালার গায়ে ছায়া আর চাঁদের আলো জড়ানো। বরদা বলল, আপনি আমায় কলকাতা পাঠাবার নাম করে এসব কেন করলেন? আমি বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম, ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে চাইনি। সিদ্ধেশ্বর বললেন, আমার কপাল খারাপ বরদাবাবু, আগে বুঝতে পারিনি এরকম একটা ঝঞ্ঝাটে আমাকেও পড়তে হবে। ও কথা থাক, আজ আপনি কলকাতায় ফিরে যেতে চাইলেও পারতেন না, মহাদেব আপনাকে ছাড়ত না। কিন্তু আপনি যে বলেছিলেন। যা বলেছিলাম ভুলে যান, আপনি ভয় পেয়েছিলেন বলে ভরসা দিয়েছিলাম। কিন্তু এটা আপনি নিশ্চয়ই করে জানবেন, মহাদেব আপনাকে ছাড়ত না, আজও নয়, সুজনকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছে। বরদা চারদিকে তাকাল, যেন সুজন কোথাও আছে কিনা দেখল। বলল, কেন? আমি তো ফিরেই যাচ্ছিলাম। মহাদেব আমায় কলকাতায় ফিরে যেতে বলেছিল, সময় দিয়েছিল 3 দিন। জিজ্ঞেস করুন, আমার একদিন দেরি হয়ে গিয়েছে এই যা। সিদ্ধেশ্বর বললেন, যে লোক নিরীহ একজন টাঙ্গাওয়ালাকে অকারণে পিশাচের মতন খুন করায় তার কথা আপনি বিশ্বাস করেন? ও আপনাকেও টাঙ্গাওয়ালার মতন খুন করবে ভেবেছিল, তার ব্যবস্থাও করে রেখেছে। আরও খানিক্ষণ অপেক্ষা করুন, দেখতেই পাবেন। বরদার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আবার, তাকালো মহাদেবের দিকে। না, মাটিতে লুটিয়ে পড়েনি মহাদেব, দুহাত দুপাশে রেখে বসে আছে। লোকটাকে বিশ্বাস করা যায় না, মহাদেবের পক্ষে সবই সম্ভব। ঘৃণা হল বরদার, শয়তানটা কি অক্লেশে বেচারা টাঙ্গাওয়ালাকে খুন করিয়েছে। নিরীহ নির্দোষ হতভাগ্য টাঙ্গাওয়ালা। টাঙ্গাওয়ালার তুলনায় বরদা তো মহাদেবের ঘৃণার পাত্র, শত্রু। কেননা বরদাকে কলকাতা থেকে সিদ্ধেশ্বর নিয়ে এসেছিলেন মহাদেবকে শায়েস্তা করতে। ও কথা বলছে না কেন? বরদা জিজ্ঞেস করল। কথা বলার অবস্থায় নেই। কেন? ওর কোনো বোধ নেই, কিছু বুঝতে পারছে না। বরদার কানে মোটরবাইকের শব্দটা অদ্ভুত লাগছিল। সতীশ অনেক কাছে এসে গিয়েছে, তবু দেখা যাচ্ছে না। গাছপালার ছায়ার সঙ্গে সঙ্গে যেন জড়িয়ে আছে সতীশ আর তার মোটরবাইক। মহাদেবকে আপনারা না ওষুধ খাওয়ানোর কথা বলছিলেন? বরদা বলল, ওষুধ খাওয়ানো হয়েছিল, তারপর আজ ইঞ্জেকশনও করা হয়েছে। কখন? বিকেলে সতীশ করেছে। কি ইঞ্জেকশন? আমি ঠিক জানি না, সতীশ জানে। ওকে আপনি নিয়ে এলেন কেমন করে এতটা রাস্তা? গরুর গাড়ি করে। বরদা অবাক হয়ে বলল, গরুর গাড়ি? কোথায় গরুর গাড়ি? আমি তো দেখিনি। সিদ্ধেশ্বর বললেন, দেহাতের মানুষ আমরা, গরুর গাড়ি ছাড়া চলে নাকি? গায়ের মানুষদের এটাই তো ভরসা। বরদা বুঝতে পারল, গরুর গাড়িতে চাপিয়ে মহাদেবকে মানে বেহুশ মহাদেবের শরীরটাকে এতটা রাস্তা বয়ে এনেছেন সিদ্ধেশ্বর। কোনো সন্দেহ নেই, বরদারা বেরিয়ে পড়ার অনেক আগেই সিদ্ধেশ্বর বেরিয়ে পড়েছিলেন। উনি তো বরদাকে বলেই এসেছিলেন, আমি তাহলে এগিয়ে যাচ্ছি। বরদা বলল, আপনি কি সোজা এই রাস্তা ধরে এসেছেন? দেখতে পেলাম না তো। খানিকটা সোজা এসেছি, তারপর জঙ্গলের মধ্যে মেঠো রাস্তা ধরে। একলা এসেছেন? একলা। মহাদেবের যদিও করার ক্ষমতা কিছু নেই, তবু ওর হাত দুটো বেঁধে রেখেছিলাম, বলে একটু যেন হাসলেন। বরদা বলল, আপনার কি এখানে এসেই অপেক্ষা করার কথা ছিল? হ্যাঁ, এই জায়গাটাকেই ঝাড়িখাস বলে, পলাশ বনের এই দিকটাকে। কাছেই গ্রাম রয়েছে কাঠুরেদের। বরদা বুঝতে পারল, সতীশের সঙ্গে সিদ্ধেশ্বর ভেতরে ভেতরে এই মতলবটাই তবে এঁটেছিলেন। সিদ্ধেশ্বর নিজে মহাদেবকে নিয়ে এখানে এসে অপেক্ষা করবেন, আর সতীশ আনবে বরদাকে। সবই মতলব মতন করা হয়েছে, ছক অনুযায়ী।
সতীশের মোটরবাইক খারাপ হয়ে যাওয়াটা নিছকে ধোঁকা দেওয়া। সতীশ কাছাকাছি এলো, এসে আবার বাইকের মুখ ঘুরিয়ে পলাশ বনের দিকে চলে গেল। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে বরদা, পা ধরে যাচ্ছিল। মহাদেব মাটিতে বসে। এই মহাদেবকে একেবারে নির্জীব, অক্ষম, অসহায় দেখাচ্ছিল। তার কিছু করার নেই, কথাও বলতে পারছে না, হয়তো বলতেও চাইছে না। বরদা আবার একবার টর্চ চালল, মুখ দেখল মহাদেবের। মুখে আলো পড়ায় মহাদেব মাথা তুলল, বিরক্ত হল, কি যেন বলল, তারপর জোরে জোরে মাথা ঝাঁকাল। টর্চটা নিভিয়ে দিল বরদা। মহাদেবকে কি করবেন ভেবেছেন? বরদা জিজ্ঞেস করল। সিদ্ধেশ্বর বললেন, আমরা কিছু করব না, যা করা সুজন করবে। সুজন? সুজন তো মহাদেবের বন্ধু, সে আসুক, দেখুক মহাদেবকে। সুজনের নামেই বরদার আবার কেমন ভয় ভয় করে উঠল। বলল, সুজন আসবে? আসবে, আসার কথা। মহাদেব তার বন্ধুকে ডেকেছে, আসবে না কেন? মহাদেব কি সুজনকে আমার পেছনে লিলিয়ে দিয়েছিল? হ্যাঁ। আপনি জানেন ঠিক? বেশ তো, দেখুন না। সতীশ আবার ফিরে আসছে। একবার তার গাড়ির বাতিটা জ্বালল, আবার নিভিয়ে দিল। নির্জন নিস্তব্ধের প্রান্তরে মোটরবাইকের ফটফট শব্দটা কেমন ভৌতিক শোনাতে লাগল। অনেকক্ষণ চুপচাপ থাকার পর বরদা বলল, সুজন যদি আসে আমরা কি করব? আমরা কিছু করব না, শুধু দেখব। দেখব সুজনের মুখের সামনে যে শিকার রেখেছি সেই শিকারের কি অবস্থা হয়। বরদা চমকে উঠে বলল, মহাদেব তো সুজনের বন্ধু, সুজনও ওর হাতের লোক। সিদ্ধেশ্বর বললেন, মহাদেবের গায়ে আপনার প্যান্ট জামা রয়েছে, সুজন মানুষ চিনবে না, রাত্রির এসে গন্ধ চিনেই আসবে, চোখেও ভালো দেখতে পাবে না। আর মহাদেবকে তো দেখছেন, তার কথা বলার মতন অবস্থা নেই। বরদাকে আর বলতে হল না, সে বুঝতে পারল সুজন যদি শিকারী কুকুরের মতন গন্ধ শুকে একবার মহাদেবের দিকে চলে আসতে পারে, তবে মহাদেবের আর বাঁচার আশা নেই। কিছুই করতে পারবে না মহাদেব, তার কোনো ক্ষমতাই থাকবে না নিজেকে বাঁচাবার। টাঙাওয়ালার মতন অবস্থা হবে তার। ভয়ে কেমন শিউরে উঠল বরদা, বলল, মহাদেব মরবে? সিদ্ধেশ্বর কঠিন গলায় বললেন, টাঙাওয়ালা কেমন করে মরেছিল আপনি কি দেখেছিলেন? মহাদেবকে আজ সেভাবে মরতে হতে পারে। নিজের ফাঁদে নিজেই পড়েছে মহাদেব, আমার কিছুই করার নেই। সতীশ তখন সামান্য দূরে, দূর থেকে চেঁচিয়ে কি যেন বলল, শোনা গেল না। তাকালেন সিদ্ধেশ্বর, বললেন, সুজন বোধ হয়। বরদা কেঁপে উঠল, তাকিয়ে থাকল, কিছুই নজরে আসছিল না। তারপর চোখে পড়ল, ছায়ার মতন কে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকেই। সুজন? বরদা বলল, বলেই হাত চেপে ধরল সিদ্ধেশ্বরের। সুজন এগিয়ে আসছিল ধীরে ধীরে, দাঁড়ালো একবার, তাকালো যেন এদিক ওদিক, তারপর পা পা করে এগিয়ে আসতে লাগল। বরদার মনে হল সুজন চোখে এ সময় ভালো দেখতে না পেলেও কানে তো শুনতে পায়। সতীশের গলা সে শুনেছে, শুনে দাঁড়িয়ে পড়েছিল। একবার দেখে নিল, হয়তো সাবধান হল। মহাদেবের এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে সাহস হচ্ছিল না বরদার, ভয় করছিল, হাত পা কাঁপছিল। চাপা গলায় বলল, চলুন আমরা সরে যাই। সিদ্ধেশ্বর বরদার হাত ধরে টানলেন। হ্যাঁ, এখানে আর নয়। বরদা কয়েক পা পিছু হটল, তারপর মুখ ঘুরিয়ে প্রায় দৌড় দেবার মতন করে অনেকটা পেছনে গিয়ে দাঁড়াল, কাছাকাছি একটা ঝোপের সামনে। সিদ্ধেশ্বর হাত ছেড়ে দিয়েছিলেন বরদার, তিনিও পিছিয়ে এলেন খানিকটা, তবে বরদার মতন দৌড়ালেন না। বরদার রাস্তার দিকে তাকিয়ে থাকল। জ্যোৎস্নার হালকা ভাবটা কেটে গেছে অনেকক্ষণ, সামান্য গাঢ় দেখাচ্ছিল চাঁদের আলো, ঝিঝির ডাকের মতন একটা শব্দ চারদিকে, বাতাসে শীতের কনকনে ভাব। বরদা ভয়ে যতটা কাঁপছিল, শীতে ততটা নয়। সতীশ তার মোটরবাইকের ইঞ্জিন বন্ধ করে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। বরদা দূর থেকে সুজনকে দেখছিল, সবই অস্পষ্ট, তবু মনে হল চেহারাটা সাধারণ নয়, দৈত্যের মতনই দেখাচ্ছিল তাকে। বেশ লম্বা, এক মাথা চুল, বাবরি ধরনের, বোধহয় গায়ের রঙও কালো। মহাদেবের একেবারে কাছাকাছি এসে পড়েছিল সুজন। সিদ্ধেশ্বর খানিকটা পিছিয়ে এসে দাঁড়ালেন। বরদা যেখানে দাঁড়িয়ে আছে অত পেছনে নয়, তার থেকে সামান্য এগিয়ে। মহাদেবের জন্য দুঃখ করার কোনো কারণ নেই। শয়তানটা তাকে মারতে চেয়েছিল, টাঙাওয়ালাকে মেরেছে, তবু এখন অসহায় মহাদেবের জন্যে কেমন যেন দুঃখই হল বরদার। হিংস্র বুনো বাঘের মুখের সামনে দড়ি বাঁধা ছাগলকে রেখে দিলে যেমন অবস্থা হয় তার, মহাদেবেরও সেই অবস্থা। কিছু করার নেই মহাদেবের। সুজন মহাদেবের সামনে গিয়ে দাঁড়াল, মহাদেব তার পায়ের কাছে। বরদার বুক ধকধক করছিল। চোখের সামনে একজন অন্য আরেকজনের ঘাড় মটকাবে,
এই দৃশ্য সে দেখতে পারবে না, তার অত সাহস নেই। কলকাতার রাস্তায় কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলে তার ধারে কাছে সে এগোয় না। চোখ বন্ধ করল না বরদা, কিন্তু সতর্ক থাকল। তেমন কিছু দেখলেই সে চোখের পাতা বুজে ফেলবে। সুজন মহাদেবকে তুলে ধরেছে। উঠতে পারছে না মহাদেব, টলে পড়ছে। সুজন মহাদেবকে কোনো রকমে দাঁড় করিয়ে যেন গন্ধ শুকতে লাগল জামার। ঝাঁকি দিল, মুঠো করে চুল ধরল, ঝাঁকুনি দিল বার কয়েক। তারপর অদ্ভুত এক শব্দ করল পশুর মতন। মহাদেব তার হাত দুটো মাথার উপর তুলল। তারপর কি যে হল বরদা বুঝল না। সুজন মহাদেবের গোটা শরীরটা মাথার উপর তুলে নিল। দুহাতে মহাদেবকে মাথার উপর তুলে আচমকা ছড়ে দিল। আর্তনাদ করে উঠল মহাদেব। এই নিস্তব্ধ জঙ্গলে মহাদেবের সেই করুণ আর্তনাদ বিভৎস শোনাল। হাত পা অসাড় হয়ে এলো বরদার। সুজন দৈত্যের মতন দাঁড়িয়ে, হাত কয়েক দূরে মহাদেব পড়ে আছে। তার আর্তনাদ থামছে না। যন্ত্রণার, কান্নার অদ্ভুত এক শব্দ ভেসে আসছিল। সিদ্ধেশ্বর হঠাৎ বরদাকে ডাকল, টর্চটা আপনার কাছে? বরদার গলা শুকিয়ে কাঠ, কোনো রকমের সাড়া দিল, হ্যাঁ, আমায় দিন। ঝোপ ছেড়ে এগোবার সাহস হল না বরদার। সিদ্ধেশ্বর নিজেই সামান্য পিছিয়ে এলেন। দিন। বরদার টর্চটা দিল। সিদ্ধেশ্বর বললেন, আপনি যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। ভয় পেয়ে পালাবার চেষ্টা করবেন না, দৌড়বেন না। আপনি? আমি সুজনের কাছে যাচ্ছি। সুজনের কাছে? বরদা চমকে উঠল। মহাদেব এখনো মরেনি, মরবে। সুজন আবার তাকে ধরবে। ওই দেখুন। সুজন আবার মহাদেবের দিকে এগিয়ে যাচ্ছিল। ধরবে আবার। এবার হয়তো পুরো ঘাটটাই ভেঙে দেবে। হাত দুটো সাঁড়াশির মতন সামনের দিকে বাড়ানো। সিদ্ধেশ্বর কিন্তু দাঁড়ালেন না, এগিয়ে চললেন। বরদা দেখল সিদ্ধেশ্বরের এক হাতে টর্চ, অন্য হাতে তাঁর সেই সরু ছোরা। ছোরাটা যে তার সঙ্গে ছিল বরদা জানত না। সিদ্ধেশ্বর যে কেন যাচ্ছেন, কি তার মতলব, বরদা বুঝতে পারছিল না। মহাদেব মরছে মরুক, সিদ্ধেশ্বর কেন যাচ্ছেন ওই দৈত্যটার কাছে? এগিয়ে যেতে যেতে সিদ্ধেশ্বর চিৎকার করে বললেন, সুজন, সুজন, আমি এখানে। সুজন মহাদেবের উপর ঝুঁকে পড়েছিল। ঝুঁকে পড়ে তাকে তুলে নিয়েছিল মাটি থেকে। হঠাৎ ডাক শুনে সে সোজা হয়ে দাঁড়াল, তাকাল। কিন্তু ততক্ষণে মহাদেবের আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। যদিও জ্যোৎস্না, তবু সুজন যেন সিদ্ধেশ্বরকে দেখতে পাচ্ছিল না। চোখে ভালো দেখতে পাচ্ছিল না বলেই শুধু নয়, সিদ্ধেশ্বরের গায়ে কালো পোশাক। তাকে ছায়ার মতন মনে হচ্ছিল। তিনি রাস্তার ধার ঘেঁষে এগুচ্ছিলেন, গাছের ছায়ায় গা ঢেকে যেন। কিন্তু জায়গাটা মাঠের মতন, গাছ তেমন একটা নেই। সুজন চারদিকে তাকাচ্ছিল শব্দ অনুমান করেই। সিদ্ধেশ্বরকে দেখতে পাচ্ছিল না। এগিয়ে গেলেন সিদ্ধেশ্বর, অনেকটা কাছাকাছি। তারপর টর্চ জ্বাললেন। সুজন ঘুরে দাঁড়াল। আলোটা আবার নিভিয়ে দিলেন সিদ্ধেশ্বর। দিয়ে এক ছুটে রাস্তার অন্য পাশে চলে গেলেন। সুজন, আমি এখানে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল সুজন। সিদ্ধেশ্বর যেন সুজনের সঙ্গে খেলা করতে লাগলেন। একবার কাছে যান, আবার দু চার পা পিছিয়ে আসেন। কখনো রাস্তার ডান পাশে, কখনো বা পাশে, আবার কখনো মাঝ মধ্যিখানে। ঝপ করে টর্চটা জ্বালান, নিভিয়ে দেন। মাঝে মাঝে মুখে আলো ফেলেন সুজনের। আলো চোখে পড়তেই সুজন দুহাতে চোখ আড়াল করে নেয়, চিৎকার করে জন্তুর মতন। বরদা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু খেলাটা দেখছিল অপলোকে। সিদ্ধেশ্বর সুজনকে যেন ডাকছেন কাছে আসার জন্যে, তাকে ধরার জন্যে। সুজন যেন কানামাছি খেলায় চোখ বাঁধা চোরের মতন একবার এদিকে এগুচ্ছিল, আর একবার অন্যদিকে। সিদ্ধেশ্বরকে সে আন্দাজ করতে পারছিল না। ক্রমশই খেপে যাচ্ছিল। দুহাত বাড়িয়ে এদিক ওদিকে এগুচ্ছিল, চেঁচাচ্ছিল, যেন একবার সিদ্ধেশ্বরকে ধরতে পারলেই সেই খেলার পরিণামটা বুঝিয়ে দেবে সিদ্ধেশ্বরকে। সিদ্ধেশ্বরের সুজনকে ক্রমশ নিজের পছন্দ মতন জায়গায় টেনে নিচ্ছিলেন ধোঁকা দিয়ে দিয়ে। মহাদেবের কাছ থেকেও খানিকটা টেনেও নিলেন। দুজনেই এখন ফাঁকায়, বেশ কাছাকাছি। হঠাৎ সিদ্ধেশ্বর আলো জেলে আবার সুজনের চোখে ফেললেন। হাত তুলে চোখ আড়াল করল সুজন। রাগে চেঁচিয়ে উঠল, গালাগাল দিল সিদ্ধেশ্বরকে। সিদ্ধেশ্বর আলো নিবালেন। আলোটা নিবে দেবার সঙ্গে সঙ্গে সুজন লাফ মারল। সিদ্ধেশ্বর সরে যাবার জন্যে নিজেও লাফ মেরেছিলেন, কিন্তু পারলেন না, পড়ে গেলেন। বোধহয় হাতের টর্চ ছিটকে পড়ে গিয়েছিল, ছোরাটাও। বরদার তাই মনে হল। কিন্তু সিদ্ধেশ্বর কোনো রকমে সরে গিয়েছিলেন। সরে গিয়ে মাটিতে গড়িয়ে গেলেন। সুজন এবার আর ভুল করল না। সিদ্ধেশ্বরের উপর ঝাঁপিয়ে পড়ল সুজন, পশু যেমন করে ঝাঁপিয়ে পড়ে। বরদার গলা দিয়ে আঁতকে ওঠার মতো শব্দ হল। চোখ বুজে ফেলল সে। সিদ্ধেশ্বর যেচে সুজনের হাতে ধরা দিলেন। সুজন ওকে মেরে ফেলবে।
কিন্তু মুহূর্তের মধ্যে কি যেন ঘটে গেল। কে যে যন্ত্রণায় ভীষণ চিৎকার করে উঠল তাও বুঝল না বরদা। তার সর্বাঙ্গ অসাড়, হাত পা ঠান্ডা হিম, কপালে তবু ঘাম জমছে। কোন রকমে চোখ খুলল বরদা, দেখল সিদ্ধেশ্বর উঠে দাঁড়াবার চেষ্টা করছেন, পারছেন না। কোন রকমে তিনি উঠে দাঁড়ালেন, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, একপাশে হেলে ঝুঁকে দাঁড়িয়ে আছেন। আর সুজন টলতে টলতে মাটি থেকে উঠে দাঁড়াবার চেষ্টা করেও পারল না, পড়ে গেল মাটিতে। কি ঘটল বরদা বুঝল না, কিন্তু সিদ্ধেশ্বর বেঁচে আছেন দেখে তার যেন নিঃশ্বাস পড়ল এতক্ষণে। ডাক দিলেন সিদ্ধেশ্বর, সতীশকে, বরদাকে। সতীশ তার মোটর বাইকের হেডলাইট জ্বালিয়ে চোখের পলকে সামনে গিয়ে দাঁড়াল। বরদা ভয়ে ভয়ে এগিয়ে গেল। মোটর বাইকের আলোয় সবই দেখা যাচ্ছিল স্পষ্ট করে। সুজনের গলার পাশ দিয়ে ছোড়াটা চলে গেছে, মাটিতে পড়ে আছে সুজন, রক্তে ভেসে যাচ্ছে তার গলা। রক্ত চুয়ে কণ্ঠার কাছে নেমেছে, ঘাড়ে গড়িয়ে যাচ্ছে। সুজন মাটিতে পড়ে শ্বাস টানার শেষ চেষ্টা করছে যেন। মহাদেবকে আর দেখার কিছু ছিল না, মরে পড়ে আছে, অবিকল টাঙাওয়ালার মতন, তার মুখ ঘাড়ের দিকে ঘোরানো। বরদা দু হাতে মুখ ঢাকল। সিদ্ধেশ্বর সতীশকে বললেন, আমার বাঁ হাতটা ভেঙে গেছে সতীশ, কাঁধের কাছ থেকে আর নাড়তে পারছি না। সিদ্ধেশ্বরের বাঁ হাতটা সত্যিই কেমন অদ্ভুতভাবে দুলছিল, যেন হ্যাঙ্গারে ঝোলানো জামার হাতা ঝুলছে। সতীশ তাড়াতাড়ি গিয়ে ধরল সিদ্ধেশ্বরকে। সিদ্ধেশ্বরের ভীষণ কষ্ট হচ্ছিল, বললেন, ও যদি আমার গলাটা ধরত, আমার কি অবস্থা হতো বুঝতে পারছ? কপাল ভালো আমার গলা ধরতে পারেনি, কাঁধের কাছটায় ধরে ফেলেছিল। হাঁপাচ্ছিলেন সিদ্ধেশ্বর। সতীশ বলল, আপনি যে সুজনের কাছে যাবেন আমি বুঝতে পারিনি। না গেলে কি হতো সতীশ, ও বেঁচে থাকত, আরও কত নিরীহ মানুষকে মারত। ও সত্যি পিশাচ। আমি যে কেন ওকে ভুল করে আমাদের কাছে এনেছিলাম কে জানে। ও আর মহাদেব মিলে আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছিল। সতীশ বরদাকে ডাকল, বলল, আপনি ওপাশটায় ধরুন, সিধুবাবুকে গরুর গাড়ি পর্যন্ত নিয়ে যায় আগে, তারপর দেখি কি করতে পারি। বরদা সতীশের কথা মতো এগিয়ে এসে সিদ্ধেশ্বরকে ধরল, তাকাল একবার মহাদেবের দিকে। মরে পড়ে আছে রাস্তায়। হঠাৎ দেখলে বরদা বলেই মনে হয়। সুজনও মরছে, চোখের পাতা বুজে আসছে ওর। অসহ্য যন্ত্রণায় তার চোখ মুখ বিভৎস হয়ে উঠেছে, পিশাচের মৃত্যুর মতনই দেখাচ্ছিল। সিদ্ধেশ্বর বরদাকে বললেন, আপনাকে আমি বাঁচাতে পেরেছি, এ আমার ভাগ্য, কিন্তু কালও আপনার কলকাতা ফেরা হবে না। থানা পুলিশের একটা ব্যাপার রয়ে গেল, আপনাকে আরও 2-1 দিন থাকতে হবে। বরদা বলল, আপনি ভাববেন না, আমি থাকব। সিদ্ধেশ্বরকে নিয়ে হেঁটে যেতে যেতে বরদা আবার ঝিঝির ডাক শুনতে পেল, সেই রকম ঝিমঝিমে জ্যোৎস্না, অসার গাছপালা, অথচ এমন নিস্তব্ধ, শান্ত, সুন্দর জায়গায় দুটো লোক মরে পড়ে আছে এই মাঠে। বরদার দুঃখই হচ্ছিল। শুনছিলেন বিমল করের রহস্য উপন্যাস অলৌকিক, পড়ছিলাম এর 4র্থ ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।